আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগ বা তিনটে কালে বিভক্ত করা হয়েছে। আর এই তিনটি যুগ বা তিনটি কালের নাম প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসের যে দীর্ঘ কাল সীমা তা দশম শতাব্দী থেকে শুরু হয়েছে আর আজকের একবিংশ শতাব্দীতে এই সময় এসে দাঁড়িয়েছে। এবং এই সুদীর্ঘ বাংলা সাহিত্যের ইতিহাসের বয়স 1100 বছরের ঊর্ধ্বে। আর এই 1100 বছরকে মাঝে দুই জায়গায় বা দুটো জায়গায় বিভক্ত করা হয়েছে। এবং এই দুটো জায়গায় বিভক্ত করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এবং সেই কারণ হলো ঐতিহাসিক প্রভাব। বাংলা সাহিত্যের উপরে, বাঙালি জনজীবনের উপরে ইতিহাসের দুটি বড় বড় ঘটনা ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছিল বাঙালিদের জীবনকে তথা জনজীবনকে, আর বাংলা সাহিত্য সংস্কৃতিকে একেবারে সম্পূর্ণরূপে স্তব্ধ করতে উঠে পড়ে লেগেছিল। এবং সেই স্তব্ধতা প্রথমবার আঘাতে শুরু হয়ে গিয়েছিল দীর্ঘ দিনের জন্য। প্রথমবারের আঘাতে যতটা স্তব্ধতা, তার থেকে কোনো অংশে হয়তো কম স্তব্ধ ছিল না পরের বারের আঘাত, কিন্তু পরের বারের আঘাতটা বাঙালি অনেকটা সহ্য করে নিয়েছিল, তাকে অনেকটা প্রতিহত করেছিল, কিন্তু পুরোপুরি প্রতিহত করতে পারেনি। তাহলে বাংলা সাহিত্য এবং বাঙালি জনজীবনের উপরে প্রথম যে প্রভাব পড়েছিল সেটা হচ্ছিল তুর্কি আক্রমণ, আর দ্বিতীয় প্রভাব হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, অর্থাৎ পশ্চিমী শিল্প সাহিত্য সংস্কৃতির ভাষার প্রভাব বাঙালি জনজীবনে তথা বাংলা ভাষার উপরে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, যাকে কেন্দ্র করে বাংলা গদ্য সাহিত্যের রীতিমতো সূচনা শুরু হয়েছিল। এখন এই বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে বা তিনটে কালে বিভক্ত করা হয়েছে। তার প্রথম যুগটার নাম প্রাচীন বা আদি যুগ। আজকের আলোচনা করা হবে ওই প্রাচীন যুগ বা আদি যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ সম্পর্কে। তার আগে আমি বলি, চর্যাপদে যতগুলো পদ আছে, পদ প্রাচীন যুগে এবং মধ্যযুগে যা পদ বলা হতো, আজ তো তা কবিতা পদ্য। তাহলে যতগুলো পদ আছে সেই পদগুলোর মধ্যে কয়েকটার আমি একটা বা কখনো কখনো দুটো করে চরণ মানে লাইন, সেই পদের যে দুটো করে বা একটা করে চরণ বা লাইন, সেগুলো আমি তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম। কি পাঠিয়ে দিয়েছিলাম কি না? কিছু তো পাঠিয়েছিলাম। হ্যাঁ স্যার। কারোর কাছে আছে এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি যখন বলবো বলতে তখন বলবে। আপাতত আমার দু একটা মনে আছে, তাই আমি একটু বলছি। চর্যাপদে মোট 51টা পদ ছিল। 51টা চর্যাপদে মোট 51টা পদ লেখা হয়েছে। কিন্তু যখন চর্যাপদটা আবিষ্কার করা হচ্ছে তখন চর্যাপদে 50টা পদের কথা বলা হচ্ছে। 50টা পদ। চর্যাপদ যে গ্রন্থটা আবিষ্কার করা হয়েছে তাতে 50টা পদের কথা বলা হয়েছে। কিন্তু ভাষাতাত্ত্বিকরা, গবেষকরা বলছেন না, 50টা নয়। চর্যাপদে অর্থাৎ এই গ্রন্থে 50টা পদ লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু চর্যাপদের পদগুলোর মধ্যে একটা পদ লিপিবদ্ধ করা হয়নি, ওটা বাইরে থেকে গেছে। তাহলে চর্যাপদের মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে 50টা পদ আছে। তবে চর্যাপদ গ্রন্থটা আবিষ্কার করার সময় দেখা গেল এটা বহু পুরনো, বহু প্রাচীন গ্রন্থ। আবিষ্কার করতে গিয়ে বিভিন্ন জায়গায় পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গেছে, আর তার ফলে 50টার মধ্যে 3.5টি পদ পাওয়া যায়নি। 3.5টা পদ নষ্টই হয়ে গেছে। 3.5টে পদ যদি নষ্ট হয়ে যায় 50টার মধ্যে, তাহলে কতগুলো পাওয়া যাওয়ার কথা?
স্যার 46.5। 46.5টি পদ পাওয়া গেছে আবিষ্কারের সময়। তাহলে যদি বলা হয় পরীক্ষায় যদি লিখতে দেয় যে চর্যাপদে মোট পদের সংখ্যা কত, কী বলবে? কি বললাম প্রশ্নটা আরেকবার বলো তো কেউ। এখানে যদি লিখতে দাও যে চর্যাপদের মোট পদের সংখ্যা কত, তাহলে স্যার কি লিখতে হবে? হ্যাঁ, কী লিখতে হবে? স্যার 50টি। 50টি। স্যার ব্র্যাকেটে কি লিখে দিতে হবে? না। 3টে পদ নষ্ট হয়ে গেছে। না 50টাই লিখবে। চর্যাপদ এই গ্রন্থে কতগুলো পদ অন্তর্ভুক্ত বা আছে না 50টা। তাহলে 51টা বলছিলেন যে একটু আগে বলবে, স্বাভাবিক। হ্যাঁ 51টা বলছিলাম, তার কারণ চর্যাপদের যখন অনুলিখিত হয়েছে, চর্যাপদকে তো কেউ কপি করেছে লিখেছে, মূল যে খসড়া, মূল যে পাণ্ডুলিপি, চর্যাপদের যে মূল পদগুলো, সেই পদগুলো কিন্তু আলাদাভাবে ভিন্ন ভিন্ন সময় অষ্টম শতাব্দী থেকে একদম দ্বাদশ শতাব্দী পর্যন্ত কবিরা লিখেছে। কেউ একটা লিখেছে, কেউ দুটো লিখেছে, কেউ 5-6টা লিখেছে, কেউ 8টা লিখেছে। এই রকম অনেকগুলো পদ লেখা হয়েছে প্রায় কয়েক শতাব্দী জুড়ে, কয়েক শতাব্দী ধরে। আর সেই কারণে পদগুলো তো সাথে সাথে গ্রন্থে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে কোনো কবি বা কোনো একজন, কেউ না কেউ এই পদগুলোকে, এই 51টা পদ লেখা হয়েছিল দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছে না অষ্টম শতাব্দী থেকে লেখা শুরু হয়েছিল। তাহলে অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ 5 বছর ধরে। কেউ কেউ বলছে না দশম থেকে, তাই দশম, একাদশ, দ্বাদশ 3 বছর ধরে। এই 5 বছর ধরে বা 3 বছর ধরে যে পদগুলো লেখা হয়েছিল তার সংখ্যা কতগুলো ছিল না 51টা। লেখা হয়েছিল 51টা, কিন্তু ওই 51টা পদের মধ্যে কটা পদ ওই চর্যাপদ নামক গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, মানে অনুলিখিত হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছিল? কতগুলো? 50টি। তাহলে একটা বাদ চলে গেছে। হ্যাঁ 50টি, তাহলে একটা বাদ চলে গেছে, অনুলিখিত করা হয়নি। এই 50টার মধ্যে কতগুলো পদ পাওয়া গেল নষ্ট হয়ে যাওয়ার জন্য? 46টি। 46টি পদ পাওয়া গেছে। এই 46টি পদ কি মনে হয় একজন লিখেছে, না দুজন লিখেছে, না 2-5 জন লিখেছে? অনেকে মিলে লিখেছে। অনেকে মিলে 24 জন কবি মিলে লিখেছেন। 24 জন কবি। আসলে এই 24 জন কবি কিন্তু 24 জন কবি নয়, এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, এরা বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, যাদের সাধনার পথ হলো দেহকে অবলম্বন করে সাধনার পথে, অর্থাৎ সাধনার মাধ্যমে এরা দেহকে অবলম্বন করে সাধনার মাধ্যমে এরা নির্বাণ লাভ করে, নির্বাণ মুক্তির পথ পায় খুঁজে, মোক্ষ লাভ। যাই হোক, এই 24 জন কবি কিন্তু আদতে কবি নয়। এই 24 জন কবি বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। এরা তাদের ধর্মকথাকে লিখতে গেছে, এরা তাদের সাধনার কথাকে লিখতে গেছে, বৌদ্ধ ধর্মের কথাকে, সহজিয়া সিদ্ধাচার্যদের সাধনার কথাকে লিখতে গেছে। এবং লিখতে গিয়ে কি করেছে? লিখতে গিয়ে তারা দেখেছে তাদের এই সাধনার কথাগুলো, ধর্মকথাগুলোকে যদি এমনি লেখে, এমনি মানে সাধারণভাবে লেখে যাতে খুব সহজে যে কেউ বুঝতে পারে, তাহলে তাদের সেই ধর্মকথাগুলোকে নষ্ট করে দিতে পারে, ধর্মকথাগুলোকে একেবারে পুরোপুরি চোখের আড়ালে পাঠিয়ে দিতে পারে, মানে নষ্ট করে দেওয়া, ছিঁড়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, যাই হোক। কারণ অন্য ধর্মের মানুষ হয়তো সেই ব্যাপারটা ভালো চোখে নাও নিতে পারে, নষ্ট করে দিতে পারে। বিশেষ করে নষ্ট করে দেওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ ঐতিহাসিক একটা ব্যাপার ছিল, পরে আলোচনা করব। তো যাই হোক, তাই তারা কি করলেন না এমনভাবে লিখতে হবে যে
যে দেখবে সেই ভাববে এগুলো যেন কোনো প্রকৃতির কথা বলা হয়েছে, এগুলো যেন বাড়ি ঘর সংসারের কথা বলা হয়েছে, পাড়া প্রতিবেশীদের কথা বলা হয়েছে, বাড়ি ঘরের জিনিসপত্রের কথা বলা হয়েছে, নদী গাছপালা আকাশ বাতাসের কথা বলা হয়েছে, এই সবই বলা হয়েছে। কিন্তু আসলে তারা বলতে চাইছে তাদের সাধনার কথাকে। এখন এই সাধনার কথাকে বলতে গিয়ে তারা বিভিন্ন রূপক বা প্রতীক বা চিত্রকল্পের সাহায্য নিয়েছে, আর সেই রূপক প্রতীক বা চিত্রকল্পের দ্বারা তারা তাদের সাধনার কথাকে ওর আড়ালে গোপন করে রেখেছে, লুকিয়ে রেখেছে, যাতে সবার চোখে ঠিকঠাক না পড়ে, লুকিয়ে রাখা যায়। আমরা যদি পড়ি চর্যাপদকে, তাহলে আমরা কি বলে পড়ব না, চর্যাপদটা ওই গার্হস্থ্য জীবনের কথা, সাংসারিক জীবনের কথা, নানা ধরনের জিনিসপত্রের কথা, নদী নালা মাঠঘাটের কথা, নৌকা পারাপারের কথা, এই রকম ব্যাপারগুলো নিয়ে লেখা হয়েছে। কিন্তু আসলে এইগুলোর আড়ালে এই যে নদী মাঠ ঘাট যা কিছু বলছে সবগুলোই হচ্ছে রূপক বা প্রতীক। এর আড়ালে কিন্তু তাদের সাধনার কথা নিহিত আছে, যেটা সচরাচর যে কেউ দেখতে পাবে না, যে কেউ বুঝতে পারবে না। আর বুঝতে না পারলে তো নষ্ট করার ব্যাপারই নেই, তারা ভাববে এগুলো কি গাছপালা। আচ্ছা, কা তরু বড় পঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। কী যে পড়লাম, কী ভাষায় বললাম, এটা কী ভাষা, কী মনে হয় এটা কী বলে? কী ভাষায়? আরে যেটা বললাম ওটা কোন ভাষায় বললাম? স্যার সংস্কৃত। বাংলা ভাষা, ওটা বাংলা ভাষা। ওটা কিন্তু বাংলা ভাষা বললাম, ওটা চর্যাপদেরই একটা পদের দুটো লাইন। এবং এই যে 24 জন কবির কথা বলা হয়েছে, এই যে 24 জন কবি, এই 24 জন কবি কিন্তু প্রত্যেকে বৌদ্ধ সহজে সিদ্ধাচার্য, এবং তাদের প্রত্যেকের নাম আছে। তবে নামের পরে, নামের পাশে তারা পদবী ব্যবহার না করে তারা ব্যবহার করে পয়কাদ্য, পাদ, সংক্ষেপে পা। পাদ মানে পদ, পদ মানে পা, গুরুর পদ সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করেছে। তাহলে এই যে কবিদের কথা বলা হয়েছে, এই কবিদের সংখ্যা কিন্তু 24 জন। তার মধ্যে হচ্ছে কৃষ্ণ পা বা কাহ্নপা, ভুসুকুপাদ, সরহপাদ, কুক্কুরিপাদ, লুইপাদ, শান্তিপাদ, শবরীপাদ। বোঝা গেল? প্রত্যেকটা নামের পরে তারা পয়কাদ্য, পাদ মানে পদ মানে পা, তাদের মধ্যে একটা নির্দিষ্ট পথের ইঙ্গিত রয়েছে যে কোন পথে কীভাবে সিদ্ধি লাভ করা সম্ভব। এই 24 জন কবি আসলে কিন্তু কবি না, এরা নিজেদের ধর্মকথাকে এইভাবে আড়াল করতে চেয়েছিল লোকচক্ষুর থেকে, যাতে নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, 24 জন এই কবি, বৌদ্ধ তো বলছি, কিন্তু এরা বাঙালি ছিল। বাঙালি, বৌদ্ধ হতে পারে তারা বাঙালি, মুসলিম হতে পারে যেমন বাঙালি, তেমনি যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু বাঙালি হতেই পারে। যাই হোক, চর্যাপদ বাঙালিরা লিখেছে, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা লিখেছে। আবার চর্যাপদকে দাঁড়াও, মাঝে মাঝে আবার আমার কিন্তু মাথা কাজ করবে না আবার আগের দিনের মতো। কি বললাম লাস্ট লাইনটা বলো তো? স্যার চর্যাপদকে বাঙালিরা লিখেছেন যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। রাইট, চর্যাপদকে বাঙালিরা লিখেছে, বৌদ্ধ ধর্মাবলম্বীরা লিখেছিলেন। আর যেহেতু বাংলা ভাষায় লেখা, তাই আমরা পড়ব। আর বাংলা ভাষায় লিখতে গিয়ে তারা কি করেছে, ওই যে বাংলার সমস্ত চিত্রকল্প, বাংলার সমস্ত বিভিন্ন উপাদানের, বিভিন্ন জিনিসের, এমনকি ব্যক্তি মানুষের সম্পর্ককেও রূপক বা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। যেমন যেটা বলছিলাম যে কা তরুবর পঞ্চবিডালো, এটা হচ্ছে লুইপা। চর্যাপদের আদি কবির নাম লুইপা। লুইপা এর পদ হচ্ছে এই যে তার প্রথম দুটো পদ।
যে কা আ তরু বড়, কা মানে কাক, তরু বড় মানে তরু শ্রেষ্ঠ, বৃক্ষ শ্রেষ্ঠ, বড় গাছ বনস্পতি, পঞ্চবিডালো, 5টা ডাল রয়েছে। তাহলে একটা বড় গাছ বা বনস্পতি, তার 5টা ডাল রয়েছে। আর চঞ্চল চিয়ে পৈঠ কালো, সেখানে কাক ডাকছে। আর কাকেরা কিন্তু চঞ্চল চিত্তের হয়, চঞ্চল মনের হয়, তারা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। তাহলে এই যে আদি কবির দুটো লাইন বললাম, পদের দুটো লাইন বললাম, এই দুটো লাইন পড়ে কি মনে হলো? এগুলো কি আমাদের আজকের বাংলা ভাষার মতো কিছু সহজ? সহজ না কি কঠিন, জটিল? জটিল স্যার। জটিল, কঠিন। কিন্তু আজকে যেটা জটিল মনে হচ্ছে, আজকে যেটা কঠিন মনে হচ্ছে, তুমি যদি ওই সময় থাকতে, তাহলে তোমার কাছে ওই সময়ের বাংলা ভাষাটা কিন্তু সহজ সরল। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকের বাংলা ভাষা ওই সময়ের বাংলা ভাষার থেকে অনেক বেশি কঠিন, অনেক বেশি জটিল। তা সত্ত্বেও আমরা বাংলা ভাষাতে এত সুন্দর করে পড়তে পাচ্ছি, বলতে পাচ্ছি, লিখতে পাচ্ছি, কেন সেটা সম্ভব হচ্ছে? বলো, কেন সেটা সম্ভব হচ্ছে বা কেন সেটা সম্ভব হয়? কই রে, কিছু বলে না কেন রে? আরে অভ্যাস তো, অভ্যাস, অভ্যাস, প্র্যাকটিস। বোঝা গেল? অভ্যাস, প্র্যাকটিস। তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে তুমি ইংরেজিটা খুব সুন্দর করে বলতে পারছো। তুমি প্র্যাকটিস কমিয়ে দাও, দেখতে পাবে ইংরেজি তোমাদের কাছে কত কঠিন। বাংলাও তাই, প্র্যাকটিস কমিয়ে দাও। ছোটো থেকে বাংলা ভাষায় কথা বলছো টলছো বলে সেটা মনে হয় না, কিন্তু ইংরেজির থেকে বাংলা যথেষ্ট কঠিন, টাফ। এ দেখ, আমার তাড়াহুড়ো করতে গিয়ে কী হলো, দেখ এই যে ব্লুটুথটা ভেঙে গেল, এই যে ভেঙে গেছে। যা, তো যাই হোক, চর্যাপদের ভাষা বাংলা ভাষা। চর্যাপদের ভাষা শুনে দেখে কি মনে হবে? এগুলো বোধহয় সংস্কৃত টাইপের, এগুলো বোধহয় অপভ্রংশের ভাষা, কিন্তু না, বাংলা ভাষা। তাহলে এবারে বলো আমাকে কেউ যে চর্যাপদকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার দরকার কি আছে, কেন করেছেন? চর্যাপদকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করেছেন কেন, কি মনে হয়? বাবা, চর্যাপদ বাংলা ভাষার, তাই বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করেছে। সহজ কথা, দেয় একেবারে কমন জিনিস, যে চর্যাপদকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? কারণ চর্যাপদ তো বাংলা ভাষাতেই লেখা, তাই অন্তর্ভুক্ত করেছে। হিন্দি ভাষাতে লেখা হলে এখানে অন্তর্ভুক্ত করতো না, অন্য জায়গায় যেত। ইংরেজিতে হলে তাও তাই। এখন ঘটনা হচ্ছে যে আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা পড়ি, বাংলা নিয়ে চর্চা করি, তাহলে আমাদের যে আমাদের যে অতীতে আমাদের ভাষাটা কীভাবে জন্ম নিয়েছে, কীভাবে জন্ম হয়েছে, আর এই ভাষাটা কেমন ছিল, এই ভাষার মধ্যে আসলে কী রয়েছে, সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা করতে হবে।
তবে চর্যাপদের উপরে একদিন ক্লাসে হবে না, আরও একদিন ক্লাস নিতে হবে। আজকে এই চর্যাপদের উপরেই আলোচনা করব, কিন্তু চর্যাপদে একদিনে ক্লাস কমপ্লিট করা সম্ভব নয়, অনেকটা আছে। তারপরে আমার বুঝতেই পারছিস আজকের শরীরটা প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত। কী নিয়ে আলোচনা করতে গিয়ে কোথায় চলে যাচ্ছি, বলে দাও, ধরিয়ে দাও, কী নিয়ে আলোচনা করছিলাম, মানে কোন লাইনটা নিয়ে? স্যার চর্যাপদকে কেন বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করা হয়েছে? এবারে বলো তো, ওই তো বললাম চর্যাপদকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে চর্যাপদ বাংলা ভাষায় লেখা। তোমাদের দেখে মনে হতে পারে এটা বাংলা ভাষা নয়, কিন্তু এটা আসলেই বাংলা ভাষা। আসলে ওই সময় আমরা যদি জন্মাতাম আর অভ্যস্ত হতাম ওই সময়ের ভাষার সঙ্গে, তাহলে ওই সময়ের ভাষাটা আমাদের কাছে সহজ হয়ে যেত, আর আজকের ভাষাটা আমাদের কাছে বোকা বোকা লাগতো, কঠিন লাগতো, হাস্যকর লাগতো। কি ঠিক বলছি না? হ্যাঁ স্যার। আমরা যদি ওই সময় জন্মাতাম, ওই সময়ের ভাষাতে অভ্যস্ত হতাম, ওই সময় যদি আমরা ভাষাটাকে গ্রহণ করতাম, তাহলে আমাদের কাছে ওই ভাষাটাই সহজ মনে হতো। আজকের ভাষাটা, বাংলা ভাষার এই লিপিগুলো কঠিন মনে হয়ে যেত। আজকে সত্যি কথা বলতে কি হচ্ছে না পুরোপুরি। পরের দিন আমি চেষ্টা করব আর একটু ভালো করে এগিয়ে দেওয়ার, আমার কিছুতেই আসছে না মাথাতে। বরং বাংলা সাহিত্যের ইতিহাসের যে চর্যাপদের অডিওটা বাকি রয়েছে, ওই অডিওটাকে কমপ্লিট করে কালকে চেষ্টা করছি তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার। তাহলে তোমরা ওটা আগে পড়ে নাও, দেখে নাও, ঠিক আছে? তারপরে পরের দিন যখন ক্লাসটা হবে তখন চর্যাপদের ওই বাকি অংশটা আর তার সাথে আজকে যেটা আরও কিছুক্ষণ হওয়ার কথা হতো ওই অংশটাও মোটামুটি পরের দিন চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। আজকের প্রচণ্ড টায়ার্ড আমি, মানে আগের দিনের থেকেও আরও যেন টায়ার্ড হয়ে গেছে। আজকে একটা লাইন বলছি আর চোখ বন্ধ হয়ে আসছে, আর পরের লাইন কিছুতে আসছে না মাথায়। আর তারপরে তো পুরো বিগড়ে দিয়েছে একজন। শিক্ষা সার্কাস গত সপ্তাহে হয়ে গেছে ক্লাস, বলে আজকে সবাই এই শিক্ষা সার্কাস আজকের আছে। সেইটাকে ঠিকঠাক করে আমি প্রিপেয়ার করে মেন্টালি একটা সেট আপ তৈরি করে বসলাম। কি ঠিক আছে? তো আজকের মোটামুটি ছেড়ে দিচ্ছি আমি। পরের দিন ওটাকে 10টা থেকে না, এই তোমাদের 11টা থেকে 12:30 পর্যন্ত আধ ঘন্টা ওদিকে টেনে দেবো, ঠিক আছে? আর অডিওগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো দেখো, কারণ আজকে শুধু আমি খুব, মানে আমি প্রচণ্ড চাপ তৈরি করে ফেলেছি। আজকে লেফট করে যাও একে একে। আর আমার ব্লুটুথটাও ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেল। ব্লুটুথটা দিয়ে আমি ক্যামেরাটাকে অফ করি, অন করি, ওটার দরকার হয় না। যাই হোক, টাটা, গুড নাইট, লেফট করে যাও। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।